আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে স্বাগতম জানাচ্ছি ওপেন কোর্স কেমিস্ট্রি এর অনেক দিন পর ঈদের বন্ধের পর আমরা আমাদের নতুন ক্লাসে। তো আজকে আমাদের চ্যাপ্টার 3 এর লেকচার 12 দেখব, মৌলের পর্যাবৃত্ত ধর্ম। তো তোমরা যারা আসা শুরু করেছো খুব দ্রুত আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা বিভিন্ন ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমরা একটু সময় নেব যাতে সবাই চলে আসতে পারে। সবাই চলে আসলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেব। আচ্ছা, তো তোমাদেরকে ঈদের শুভেচ্ছা। আমরা ঈদের পরে আজকে প্রথম ক্লাসে আসলাম, লাইভ ক্লাসে, ঈদের একটা বন্ধের পরে। সো তোমাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, তো ঈদের পরে, ঈদের আগে আমরা কতটুকু পড়াশোনা করেছিলাম? ঈদের আগে আমরা চ্যাপ্টার 2 শেষ করেছি 17টি লেকচারের মধ্য দিয়ে। এরপর চ্যাপ্টার 3 শুরু করেছি, চ্যাপ্টার 3 এর 11টি লেকচার পড়িয়েছি। এখন আজকে 12 নাম্বার লেকচার আলোচনা করব, চ্যাপ্টার 3 এর 12 নাম্বার লেকচার। আজকের ক্লাসের টপিক হবে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। সো তোমরা যারা আসা শুরু করেছো আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা বিভিন্ন ফেসবুক গ্রুপে দিয়ে দাও, মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, কারণ ঈদের পরে অনেক দিন পরে ক্লাস হচ্ছে। সো অনেকেই জানে না যে ক্লাসটা শুরু হয়েছে সেটা। সো তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিতে হবে যাতে তারা ক্লাসটা করতে পারে একসাথে, তাই তাদেরকে মেনশন করে দাও এবং মেসেঞ্জার গ্রুপগুলোতে লিঙ্ক দিয়ে দাও যাতে তারা মেসেঞ্জারে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা পেয়ে খুব দ্রুত লাইভ ক্লাসে জয়েন করতে পারে। বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও, কারণ অনেক স্টুডেন্ট তোমাদের এই যে লাইভ ক্লাসগুলো শেয়ার করার বিনিময়ে অনেক স্টুডেন্ট কিন্তু জানতে পারে এবং ক্লাসগুলো করতে পারে, উপকৃত হয়। সো আজকে লাইভ ক্লাস আমরা চ্যাপ্টার 3 লেকচার 12 মৌলের পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। সো তোমরা যারা লাইভ ক্লাস আসা শুরু করেছো, আমি বারবার বলি এই কথাটা, আবার বলছি, খুব দ্রুত বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে, যে গ্রুপে তুমি জয়েন আছো, আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দাও। কেননা ওইসব ফেসবুক গ্রুপে বিভিন্ন স্টুডেন্টরা লাইভ ক্লাসের লিঙ্কটা পেয়ে আমাদের কি করবে, পরবর্তী ক্লাসগুলোতে সে জয়েন করতে পারবে। তার জন্য অনেক বেশি উপকার হবে, যেহেতু আমরা ওপেন কোর্স কেমিস্ট্রিতে কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফুল ফ্রিতে পড়াচ্ছি এবং মোর দেন ডিটেলস পড়াচ্ছি তোমাদেরকে, অর্থাৎ ডিটেলসের চেয়ে অনেক বেশি করে পড়াচ্ছি, রাইট? পেড কোর্সের চেয়েও ভালো করে মোটামুটি পড়ানোর ট্রাই করি। তো আমি আশা করি বিভিন্ন ফেসবুক গ্রুপে লিঙ্কগুলো যদি শেয়ার করো তাহলে অনেকেই জানতে পারবে এবং ক্লাসগুলো করতে পারবে, উপকৃত হবে। তারপর তুমি যেসব মেসেঞ্জার গ্রুপে জয়েন আছো তোমার স্কুলের, কলেজের মেসেঞ্জার গ্রুপগুলোতে আজকে লাইভ ক্লাস লিঙ্কটা একটু শেয়ার করে দাও এবং মেনশন করতে থাকো তোমাদের ফ্রেন্ডদেরকে। ওকে, আচ্ছা, সো আমরা শুরু করে দিব। তো আমাদের বন্ধের আগে আমরা লেকচার 11 পর্যন্ত এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল নিয়ে আলোচনা করেছি। এক কথায় পর্যায় সারণী নিয়ে আমরা আলোচনা করেছি। সো আজকের ক্লাস আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম, অর্থাৎ এই চ্যাপ্টারের সেকেন্ড যে পার্টটা ছিল সেই সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো পর্যাবৃত্ত ধর্মে আমরা 5টা ধর্ম নিয়ে আলোচনা করব। তাহলে মৌলের পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব বলেছিলাম। সো মৌলের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে 5টা ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা একটু পাশে সেই ধর্মগুলো লিখে রাখছি। 5টা ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 1, পরমাণুর আকার নিয়ে আমরা আলোচনা করব, পরমাণুর আকার। নাম্বার 2, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। আমি সংক্ষেপে লিখে রাখছি মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট, MPBP বলা হয়। তারপর নাম্বার 3 আমরা কি আলোচনা করব? মৌলের পর্যাবৃত্ত ধর্ম হিসেবে আমরা আলোচনা করব নাম্বার 3তে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। নাম্বার 4 আলোচনা করব ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। নাম্বার 5 আলোচনা করব তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা অথবা ইলেকট্রোনেগেটিভিটি। আমি ইংলিশ টার্মগুলো আবার মুখে বলে দিচ্ছি, সো ইংলিশ ভার্সনে যারা আছে একটু খেয়াল করো। আমাদের লেকচার 12তে আলোচনা করব মৌলের পর্যাবৃত্ত ধর্ম। তো মৌলের পর্যাবৃত্ত ধর্ম বলতে কি বোঝাচ্ছে? মৌলের পর্যাবৃত্ত ধর্ম বলতে বোঝাচ্ছে পর্যায় সারণীতে মৌলসমূহের যে সকল ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ দেখা যায় কি যে একটা পর্যায় শেষ হওয়ার পর আবার যখন একটা নতুন পর্যায় শুরু হয় তখন আবার ওই ধর্মগুলো রিপিট হতে থাকে, রিপিট হয়, একই ব্যাপারটা আবার রিপিট হয়। 10 বছর পর পর রিপিট হয়, 5 বছর পর পর রিপিট হয়। তেমনি 8টি পরমাণু পরপর রিপিট হয়, 18টি পরমাণু পরপর রিপিট হয়। এই যে ধর্ম রিপিট হওয়া, একই ধর্ম আবার দেখা যাওয়া, একই ধর্ম কিছু দূর পর গিয়ে আবার দেখা যাওয়া, এটাকে আমরা বলি পর্যাবৃত্ত ধর্ম। সো এই পর্যাবৃত্ত ধর্ম আমাদের বইয়ে অনেক আছে, আমরা 5টা নিয়ে আলোচনা করব, প্রধান 5টা নিয়ে। নাম্বার 1, পরমাণুর আকার, সাইজ অফ অ্যাটম। তারপর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। তারপর আয়নীকরণ শক্তি, আয়োনাইজেশন এনার্জি। তারপর ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি। তারপর তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে আলোচনা করব। আচ্ছা, সো আমরা শুরু করি। তোমরা যারা লাইভ ক্লাসে আসা শুরু করেছো, আজকের লাইভ ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, ঈদের পর আজকে প্রথম লাইভ ক্লাস, রাইট? সো অনেকেই জানে না আমাদের লাইভ ক্লাস হচ্ছে।
তোমাদের ফ্রেন্ড অনেকেই এখনও হয়তো জানে না, সো তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তোমরা মেসেঞ্জার গ্রুপগুলোতে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দিবে এবং অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবে যারা তোমাদের সাথে ঈদের আগে ক্লাস করতো, তাদেরকে জানিয়ে দিবে ক্লাস আবার শুরু হয়েছে। এখন থেকে ইনশাল্লাহ রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায় কেমিস্ট্রি ক্লাস চলবে। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা শুরু করব পরমাণুর আকার, সাইজ অফ অ্যাটম নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে চলে আসো, পরমাণুর আকার নিয়ে আমরা কথা বলবো এখন। সাইজ অফ অ্যাটম, পরমাণুর আকার। ওকে, আচ্ছা, তো পরমাণুর আকার এই ব্যাপারটা বুঝতে হলে তার আগে আমাদেরকে 3টা ফ্যাক্টর ভালো করে বুঝতে হবে। কয়টা ফ্যাক্টর? 3টা ফ্যাক্টর ভালো করে বুঝতে হবে। তো কি সেই 3টা ফ্যাক্টর? 3টা ফ্যাক্টর আমাদেরকে ভালো করে বুঝতে হবে যদি আমরা সাইজ অফ অ্যাটম অথবা পরমাণুর আকার বুঝতে চাই। তো সেই 3টা ফ্যাক্টরের মধ্যে একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ, ওকে। আচ্ছা, এরপর একটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ। 3টা ফ্যাক্টর আমাদেরকে ভালো করে বুঝতে হবে যদি আমরা পরমাণুর আকার বুঝতে চাই। এবং সর্বশেষ হচ্ছে শিল্ডিং ইফেক্ট বা আচ্ছাদন প্রভাব। বাংলা আসলে একটু কঠিন, তাই আমি ইংলিশে লিখব আচ্ছাদন প্রভাব। ইংলিশে বলা হয় এটাকে শিল্ডিং ইফেক্ট, আচ্ছাদন প্রভাব। তার মানে 3টা ফ্যাক্টর আছে, যে 3টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সাইজ অফ অ্যাটম বা পরমাণুর আকার। আমাদের বইও আছে কথাগুলো। সো নাম্বার 1 সমযোজী ব্যাসার্ধ, নাম্বার 2 ধাতব ব্যাসার্ধ এবং নাম্বার 3 আচ্ছাদন প্রভাব বা শিল্ডিং ইফেক্ট। এই 3টা বৈশিষ্ট্যের উপরে আমার সাইজ অফ অ্যাটম বা পরমাণুর আকারটা নির্ভর করবে। আচ্ছা, সো আমরা একটা করে দেখাবো তোমাদেরকে। সমযোজী ব্যাসার্ধ বলতে কি বোঝাচ্ছি, ধাতব ব্যাসার্ধ বা মেটাল রেডিয়াস বলতে কি বোঝাচ্ছি, এবং শিল্ডিং ইফেক্ট বলতে আসলে কি বোঝানো হচ্ছে। এরপর আমরা দেখব যে একই পর্যায়ে বাম থেকে যদি আমরা ডানে যাই তাহলে পরমাণুর আকার কি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে, একই পর্যায়ে উপর থেকে নিচে আসলে পরমাণুর আকার কি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে, এই ব্যাপারগুলো আমরা দেখব। আচ্ছা, সো চলে আসো, এখন আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ কি, এই ব্যাপারটা ভালো করে আমাদেরকে বুঝতে হবে। তারপর ধাতব ব্যাসার্ধ কি বুঝতে হবে, তারপর আচ্ছাদন প্রভাবটা ভালো করে বুঝতে হবে। যদি আমরা এই 3টা ফ্যাক্টর বুঝতে পারি তাহলে আমরা পরমাণুর আকারটা ভালো করে বুঝতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, সো তোমরা আবার বলছি, তোমরা এখনও যারা লাইভ ক্লাসে লিঙ্কটা বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার কর নাই, যত ফেসবুক গ্রুপ আছে সবগুলা ফেসবুক গ্রুপে তুমি যত ফেসবুক গ্রুপে কানেক্টেড আছো, হোক সেটা ছোট গ্রুপ বড় গ্রুপ, পড়াশোনার গ্রুপ না, যে কোনো ফেসবুক গ্রুপে তুমি আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দাও। একজন স্টুডেন্টও যদি তোমার লাইভ ক্লাসের লিঙ্ক পেয়ে লাইভ ক্লাসে জয়েন করে, সে জানতে পারে ফিল সায়েন্সে ফুল কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফ্রিতে পড়ানো হচ্ছে, সে কত বড় উপকৃত হবে তোমার মাধ্যমে। তুমি কি চাও না যে তাকে উপকার করতে? সো তোমরা এখনও যারা আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করো নাই, এখনই খুব দ্রুত ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করে দাও। মেসেঞ্জার গ্রুপের লিঙ্কগুলো কি করো, কপি করে পেস্ট করো। ওকে, ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো যাতে করে সবাই ক্লাসটা করতে পারে। আমরা কি নিয়ে কথা বলছিলাম? পরমাণুর সাইজ নির্ভর করে এমন 3টা ফ্যাক্টর নিয়ে আমরা কথা বলছিলাম। কি সে ফ্যাক্টরগুলো? সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ, শিল্ডিং ইফেক্ট। ওকে, সো নাম্বার 1 সমযোজী ব্যাসার্ধ নিয়ে কথা বলবো। সো চলে আসো, নাম্বার 1 সমযোজী ব্যাসার্ধ বা কোভ্যালেন্ট রেডিয়াস। সমযোজী ব্যাসার্ধ নিয়ে কথা বলবো। আচ্ছা, সো সমযোজী ব্যাসার্ধ নিয়ে কথা বলতে গেলে ভালো করে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিতে হবে। এই ব্যাপারটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। বইয়ের লাইন, বইয়ে সবই আছে, বাট বইয়ের লাইনগুলো আমরা গদ বাঁধা পড়ে কোনো লাভ নাই, গড় রেডিন পড়ে কোনো লাভ নাই। বইয়ের লাইন থেকে তোমাকে কনসেপ্ট বের করে নিয়ে আসতে হবে। আসলে বই কি বুঝাতে চাচ্ছে সেই কথাটা বুঝে নিতে হবে, ঠিক আছে? আমি তোমাকে গরু রচনা বলতে পারি, তুমিও গরু রচনা পড়তে পারো। তুমি গরু রচনা পড়ে যদি তোমার ব্রেইনের মধ্যে গরু কেমন সেটা না আসে, তাহলে সেই গরু রচনা পড়ে কোনো লাভ নেই। আমি তোমাকে বললাম গরুর 2টো চোখ, একটি নাক, একটি ঠোঁট, তারপর গরুর চুল আছে, 2টো শিং আছে, 4টা পা আছে, বলতে পারি। এর কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার হবে না। গরুর রচনা তুমি যতই পড়া না কেন, তোমাকে আইদার গরুটা দেখতে হবে, না হয় তোমাকে ওই গরুর রচনা থেকে এই গরুকে ড্র করে ফেলতে হবে, মনে মনে চিন্তা করে ফেলতে হবে যে গরু এমনই। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে না, গরু চিনতে পেরেছি। তেমনিভাবে কেমিস্ট্রি পড়া সব তো বইয়ে আছেই, ওই বই থেকে তোমাকে মাথার মধ্যে সেট করে ফেলতে হবে যে ব্যাপারটা আসলে কি বোঝায়। যখন আমি তোমাকে বলবো সমযোজী ব্যাসার্ধ, তোমার মাথায় চলে আসতে হবে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমযোজী ব্যাসার্ধ বলতে এটা বোঝায়। মাথার মধ্যে যখন এই ব্যাপারটা ঘেঁটে যাবে, চলে আসবে, দিস ইজ কল কনসেপ্ট। কনসেপ্টটাকে নিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা, সো দেখো মাথার মধ্যে আমরা একটু ওই ব্যাপারটা নিয়ে আসি। সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ বলা হচ্ছে একই পরমাণুর, প্রথমে একই হতে হবে, একই মৌল হতে হবে। সো একই মৌল,
একই মৌলের দুটো পরমাণু নাও, দুইটি পরমাণু নাও, নিলাম একই মৌলের দুটি পরমাণু। তাহলে কি বলা হচ্ছে, একই মৌলের দুটি পরমাণু। তো একই মৌলের দুটি পরমাণু মনে করে যে যদি আমি ক্লোরিন নিই তাহলে ক্লোরিন নিলাম, এই যে আমি যদি কার্বন নিই হোয়াট এভার সমস্যা নাই, আমি কার্বন নিতে পারি, কার্বন নিলাম। ওকে, তাহলে ক্লোরিন ক্লোরিন দুইটি পরমাণু একই মৌলের, কার্বন কার্বন দুটি পরমাণু একই মৌলের, নাও নিলাম। নেওয়ার পরে কি করতে হবে, তাদের মধ্যে একক সমযোজী বন্ধন করিয়ে দাও। ডাবল সমযোজী বন্ধন করা যাবে না, একটা সমযোজী বন্ধন তাদের মধ্যে করিয়ে দাও। তাহলে মনে করো এই যে ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে সমযোজী বন্ধন করেছে, তাহলে ক্লোরিন ক্লোরিন বন্ধন, এটাও একটা ক্লোরিন, এটাও একটা ক্লোরিন। তো ডেফিনেটলি মনে রাখবে বন্ধন করলে কিছু ওভারল্যাপ হয়, অর্থাৎ একজনের শরীরের ভিতর একজন ঢুকে যায়। বন্ধন মানেই বিয়ে। আমরা যেমন বিয়ে করলে প্রেমিকের হাতের ভিতর প্রেমিকা হাত ঢুকাই দেয়, তাই না? বউয়ের ভিতরে জামাই হাত ঢুকাই একসাথে থাকে, তাই না? ওভারল্যাপ হয়, পার্শিয়াল ওভারল্যাপ হয়। তেমনিভাবে এখানে ক্লোরিনের মধ্যে হাত ঢুকিয়ে দিল, ঠিক আছে? এই যে ওভারল্যাপ হওয়া, বন্ধন, তাই তো? খুব সুন্দর। তাহলে এই যে ওভারল্যাপ হবে এবং এমন দেখতে এমন হবে। তো এটা হচ্ছে এই ক্লোরিনের নিউক্লিয়াস, আর এটা হচ্ছে এই ক্লোরিনের নিউক্লিয়াস। আমি নীল দিয়ে নিউক্লিয়াসকে বুঝাচ্ছি, মাথায় রাখতে হবে, নিউক্লিয়াসকে বুঝাচ্ছি এই নীল ফুটো দিয়ে। তার মানে এটা হচ্ছে ক্লোরিনের নিউক্লিয়াস, এটা হচ্ছে ওই ক্লোরিনের নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস। আচ্ছা, তো এই যে তাহলে কি করলাম বলো তো, একই মৌলের, তার মানে একই মৌল ক্লোরিন দুটো পরমাণু নিলাম, নেওয়ার পর তাদের নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস দুটো নিউক্লিয়াসের মিড ডিস্টেন্স, দুটো নিউক্লিয়াসের যে মধ্য দূরত্ব, দুটো নিউক্লিয়াসের যে মিড ডিস্টেন্স, এটাকে আমরা বললাম ডি। তাহলে দুটি নিউক্লিয়াসের মিড ডিস্টেন্সকে আমরা বললাম ডি। এই ডিটা কি জানো? এই ডিটা হচ্ছে সমযোজী ব্যাস, নট ব্যাসার্ধ, সমযোজী ব্যাস। এটাকে বলা হবে ডায়ামিটার, কোভ্যালেন্ট ডায়ামিটার, সমযোজী ব্যাস। আর যদি ব্যাসার্ধ বলি তাহলে সমযোজী ব্যাসার্ধ হবে আর d/2, অর্থাৎ সমযোজী ব্যাসকে যদি আমরা কি করি, 2 দ্বারা ভাগ করে ফেলি, তবে সেটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ পাওয়া যাবে। তাহলে সমযোজী ব্যাসার্ধ কোনটা বলো তো? এই যে দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্বটা থাকে, সেই দূরত্বের অর্ধেক হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। তাহলে সমযোজী ব্যাসার্ধের জন্য কি কি করতে হবে দেখো। নাম্বার 1, একই মৌলের দুটো পরমাণু নিতে হবে, একই মৌলের হতে হবে, ভিন্ন মৌলের হলে হবে না। একই মৌলের দুটো পরমাণু হতে হবে, একই মৌলের দুটো পরমাণু। নাম্বার 2, তাদের মধ্যে সমযোজী বন্ধন করিয়ে দিতে হবে, তাও আবার একক বন্ধন, দুইটা বন্ধন করলেও কিন্তু হবে না, একক বন্ধন করতে হবে। যে দেখো একক বন্ধন করিয়ে দিতে হবে। তাহলে একই মৌলের দুটি পরমাণুর মধ্যে একক সমযোজী বন্ধন করলে তখন ওই নিউক্লিয়াস দুইটার দূরত্বটাকে আমরা বলবো সমযোজী ব্যাস, তার অর্ধেকটাকে আমরা বলবো সমযোজী ব্যাসার্ধ। তার মানে আমরা একটু সমযোজী ব্যাসার্ধ ডেফিনেশনটা লিখে দিচ্ছি, এটা একটু মুছে দিয়ে, কেমন, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। সমযোজী ব্যাসার্ধের ডেফিনেশনটা ছোট্ট করে লিখে দিব। তাহলে বলো তো, একই মৌলের দুইটি পরমাণু একক সমযোজী বন্ধন আবদ্ধ হলে, ঠিক আছে, নিউক্লিয়াস দ্বয়ের দূরত্বের অর্ধেককে সমযোজী ব্যাসার্ধ বলা হচ্ছে। নিউক্লিয়াস দ্বয় এর দূরত্বের অর্ধেক, এটাকে কি বলছি? সমযোজী ব্যাসার্ধ বলছি। ওকে, তাহলে কনসেপ্টটা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হলো। আচ্ছা, ঠিক আছে, গেল একটা ব্যাপার, গেল সমযোজী ব্যাসার্ধের ব্যাপারটা গেল। এবার একটা নতুন ব্যাপার আসবে, সেটা হচ্ছে বন্ধন দূরত্ব। কি? বন্ড লেন্থ বা বন্ধন দূরত্ব। তো এই যে বন্ধন দূরত্ব বা বন্ড লেন্থ, এই ব্যাপারটা সমযোজী ব্যাসার্ধ থেকে আসবে ব্যাপারটা। সো এখন ওই ব্যাপারটা দেখব আমরা। আচ্ছা, সো তাহলে সমযোজী ব্যাসার্ধ বুঝতে পেরেছি। একই মৌলের দুটো পরমাণু নিয়ে তাদের মধ্যে একক সমযোজী বন্ধন করিয়ে দাও, তাদের যে নিউক্লিয়াসের দূরত্ব তার অর্ধেকটাকে বলবো সমযোজী ব্যাসার্ধ, কোভ্যালেন্ট রেডিয়াস। এবার আসো বন্ধন দূরত্ব। সো চলে আসে এবার বন্ধন দূরত্বটা আমরা একটু দেখব, বন্ড লেন্থ, বন্ধন দূরত্ব। ওকে, তাহলে আসো বন্ধন দূরত্ব, ইংলিশে বলা হবে বন্ড লেন্থ। ওকে, তো এই ব্যাপারটা কি? এই ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট, এই ব্যাপারটা ভালো করে দেখো যে ক্লোরিনের একটা সমযোজী ব্যাসার্ধ আছে, রাইট? আমরা যদি এটাও একটু মুছে দেখাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে ক্লোরিনের একটা সমযোজী ব্যাসার্ধ আছে। এটা হচ্ছে ক্লোরিনের সাথে ক্লোরিনের সমযোজী ব্যাসার্ধ। ক্লোরিন সমযোজী ব্যাসার্ধ কত?
মনে করো ক্লোরিন ক্লোরিন সমযোজী ব্যাসার্ধ হচ্ছে 99 99 কত হবে পিকোমিটার, অবশ্যই এটা পিকোতে হিসাব করা হয়। পিকো কি? পিকো হচ্ছে 10⁻15 মিটারকে আমরা বলি 1 পিকোমিটার। আমাদের ফিজিক্সের মধ্যে অনেকগুলো কি আছে, সাফিক্স প্রিফিক্স আছে, সো এখানে একটা হচ্ছে পিকো। যেমন আমরা বলি মিলি, মাইক্রো, ন্যানো, ফ্যামটো, ওইরকম একটা হচ্ছে পিকো আর কি। সরি, 10 টু দি পাওয়ার কত পিকো ফ্যামটো, 10 টু দি পাওয়ার 12, আমি ভুল করেছি, 10⁻12। ওকে, 10⁻12 মিটারকে আমরা বলি পিকোমিটার। আচ্ছা, খুবই চমৎকার, ঠিক আছে। 10⁻12কে পিকো বলি আর 10⁻15কে ফ্যামটো বলি। তো এই যে মনে করো এই ক্লোরিন এবং ক্লোরিনের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 99 পিকোমিটার। আচ্ছা, আবার কার্বন এবং কার্বনের সমযোজী বন্ধনের দূরত্ব মনে করো, কার্বন কার্বন, এটা হচ্ছে কার্বন কার্বনের দুঃখিত কার্বন কার্বনের সমযোজী ব্যাসার্ধ, এটা হচ্ছে মনে করো 77 পিকোমিটার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ক্লোরিন ক্লোরিনের সমযোজী ব্যাসার্ধ, কার্বন কার্বনের সমযোজী ব্যাসার্ধ। এখন আমরা দেখব বন্ধন দূরত্ব, বন্ড লেন্থ। আচ্ছা, তাহলে কার্বন মনে করো ক্লোরিনের সাথে একটা বন্ড করেছে। কে কে কার সাথে বন্ড করেছে? ক্লোরিন কার্বনের সাথে একটা বন্ড করেছে। সো এটা ক্লোরিন, এটা কার্বন, এবং এটা হচ্ছে তাদের নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, তাহলে এটাকে, এটা হচ্ছে ক্লোরিন, এটাকে, এটা হচ্ছে কার্বন। এই ক্লোরিন কার্বনের সাথে কি করেছে? সমযোজী বন্ধন করেছে। কার্বন ক্লোরিনের সাথে বন্ধন করে না? করে তো, সমযোজী বন্ধন করেছে। তা আমরা বলি কার্বন ক্লোরিন বন্ধনের মান এত। আমরা ছোটবেলায় পড়ে এসেছি কার্বন কার্বন বন্ধনের মান এত, কার্বন কার্বন বন্ধনের মান এত। এই যে বন্ধনের মান বলতে বন্ধনের দূরত্বকে বোঝায়। কার্বনের সাথে কার্বনের বন্ধন দূরত্ব এত, কার্বনের সাথে ক্লোরিনের বন্ধন দূরত্ব এত। এ বন্ড লেন্থ বা বন্ধন দূরত্বের কনসেপ্ট এখান থেকে আসে, দেখো ভালো করে। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লোরিনের সমযোজী ব্যাসার্ধ নিলাম, কার্বনের সমযোজী ব্যাসার্ধ নিলাম, নেওয়ার পর যোগ করবে। তাহলে এই যে R1 প্লাস R2 যোগ করে দিলাম, দেওয়ার পর 2 দ্বারা ভাগ করবে। এই ভাগ করলে যেটা পাবে সেটা হচ্ছে BL। বি মানে বন্ড, এল মানে লেন্থ, বন্ধন দূরত্ব বা বন্ড লেন্থ হচ্ছে কি ক্লোরিনের সমযোজী ব্যাসার্ধ এবং কার্বনের সমযোজী ব্যাসার্ধ, তাকে আবার 2 দ্বারা ভাগ করে, এটা হচ্ছে বন্ড লেন্থ। বুঝাতে পারছি? আচ্ছা, তার মানে বন্ধন দূরত্ব বলতে বোঝাচ্ছে যেই দুটো পরমাণু, সেটা একইও হতে পারে ভিন্নও হতে পারে, যেমন ক্লোরিন কার্বন ভিন্ন ভিন্ন দুটো পরমাণু। তাহলে যেই দুইটা পরমাণুর মধ্যে বন্ধন হবে তাদের সমযোজী ব্যাসার্ধকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে বন্ধন দূরত্ব পাওয়া যাবে। যে দুটা পরমাণুর মধ্যে বন্ধন হবে তাদের সমযোজী ব্যাসার্ধকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে বন্ধন দূরত্ব। আচ্ছা, তো এই ব্যাপারটা এখান থেকে আসে আসলে। এই যে দেখো ওর একটা R1 আছে, ওর একটা R2 আছে, এটাকে যোগ করলেই তো আসলে মূল ব্যাপারটা পাবা। তাকে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে তো এই ইয়েটা পাবা, বন্ধনটা পাবা, বন্ধন দূরত্ব, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে বন্ড লেন্থ বা বন্ধন দূরত্ব, এটা হচ্ছে নিয়ম, যোগফলকে আবার 2 দ্বারা কী করা, ভাগ করা। তাহলে বলো তো এখানে কত হবে? এদের বন্ধন দূরত্ব 99 আর হচ্ছে 77, তার মানে 176। 176কে 2 দ্বারা ভাগ করলে 98 পাওয়া যায় সম্ভবত, না আমি নট শিওর, কত জানি পাওয়া যায়, যেটা পাওয়া যায় ওটা হবে তাদের বন্ধন দূরত্ব। আচ্ছা, ঠিক আছে, তো এখান থেকে আমরা বন্ধন দূরত্বটা বুঝতে পেরেছি। আবার বলছি, দুটি পরমাণুর সমযোজী ব্যাসার্ধের যোগফলকে 2 দ্বারা ভাগ করা, সমযোজী ব্যাসার্ধের যোগফলকে 2 দ্বারা ভাগ করলে বন্ধন দূরত্বটা পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। তাহলে সমযোজী ব্যাসার্ধ এবং বন্ধন দূরত্বের কনসেপ্টটা ক্লিয়ার হলো। আমরা আসলে পরমাণুর আকার, সাইজ অফ অ্যাটম পড়ছিলাম। তো পরমাণুর আকার নির্ভর করে 3টা ফ্যাক্টরের উপরে, একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, একটা ধাতব ব্যাসার্ধ, আর একটা শিল্ডিং ইফেক্ট। সো আমরা সমযোজী ব্যাসার্ধ নিয়ে আলোচনা করলাম। এখন 2 নম্বরে যাব, নাম্বার 2 হচ্ছে ধাতব ব্যাসার্ধ। তো ধাতব ব্যাসার্ধ বলতে যারা সমযোজী বন্ধন করে না, যেমন মনে করো সোডিয়াম কি আর সমযোজী বন্ধন করে না? তাহলে সোডিয়াম কি বন্ধন করে থাকে বলো তো? সোডিয়াম ধাতব বন্ধন করে থাকে। তো যারা ধাতব বন্ধন করে, ওই ধাতব বন্ধনে 2টা নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে আমরা বলি ধাতব ব্যাসার্ধ। যেমন মনে করো একটা সোডিয়াম, এই যে আরেকটা সোডিয়াম, এই তো তারা মিলে একটা ধাতব বন্ধন করেছে। ফর এক্সাম্পল, মনে করো ধাতব বন্ধন, এই যে তারা মিলে ধাতব বন্ধন করেছে, এটা হচ্ছে সোডিয়াম সোডিয়াম ধাতব বন্ধন। যদিও ধাতব বন্ধনে অনেক পরমাণু থাকে, তো তাদের যে নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বের অর্ধেকটাকে আমরা কি বলি? ধাতব ব্যাসার্ধ বলে থাকি। তাহলে আমরা বলবো ধাতব ক্যালাসের মধ্যে, ক্যালাস বলতে আসলে কি বোঝায়? ধাতুরা নর্মালি
অনেকগুলো ধাতু মিলে একটা কি করে একটা খণ্ডের মতো থাকে, যে মনে করি এটা পুরোটা একটা ধাতব খণ্ড, এখানে সব ধাতু থাকে, তো এটাকে আমরা বলি ধাতব ক্যালাস। তো এই ধাতব ক্যালাসের মধ্যে দুটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলবো আমরা ধাতব ব্যাসার্ধ। আমাদের বইয়ের ডেফিনেশনটা এইভাবে করে দেওয়া আছে, ধাতব ক্যালাসে দুটা ধাতব পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে আমরা বলবো ধাতব ব্যাসার্ধ। আবার বলছি, ধাতব ক্যালাসে দুইটা ধাতব পরমাণু সোডিয়ামের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক হচ্ছে ধাতব ব্যাসার্ধ। তো একটু করে লিখে দিচ্ছি, পরীক্ষায় ধাতব ব্যাসার্ধ কি আসলে যাতে তোমরা লিখতে পারো সেই জন্য। তাহলে দেখো ডেফিনেশনটা, ধাতব ক্যালাসে ওকে দুইটি ধাতব পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে কি বলা হয়? ধাতব ব্যাসার্ধ বলা হচ্ছে, মেটাল রেডিয়াস। ওকে, আচ্ছা, সো আমাদের 2 নাম্বার ফ্যাক্টর ধাতব ব্যাসার্ধ সেটাও শেষ। ধাতব ক্যালাসের মধ্যে দুটা ধাতব পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে, দূরত্বকে না, দূরত্বের অর্ধেককে, দুঃখিত, মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে ধাতব ব্যাসার্ধ বলে। আচ্ছা, ওকে, তাহলে ধাতব ব্যাসার্ধ বুঝতে পেরেছি। ধাতব খণ্ডে, ধাতব ক্যালাসে দুটা ধাতুর পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে ধাতব ব্যাসার্ধ বলা হচ্ছে। এবার আসো নাম্বার 3। সো এবার আমরা দেখব 3 নাম্বারে কি আছে, একটু চলো দেখি। নাম্বার 3 হচ্ছে শিল্ডিং ইফেক্ট, খুব ইম্পর্টেন্ট, আচ্ছাদন প্রভাব বা শিল্ডিং ইফেক্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, বুঝতে হবে তোমাদেরকে, বইয়ে আছে এই কনসেপ্টটা। সো একটু দেখব শিল্ডিং ইফেক্ট অথবা আচ্ছাদন প্রভাব অথবা শিল্ডিং ইফেক্ট। ওকে, তো চলো আচ্ছাদন প্রভাব বা শিল্ডিং ইফেক্ট কি সে ব্যাপারটা দেখি। ওকে, চলো। ওকে, মনে করো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, ফার্স্ট শেল, আর এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, সেকেন্ড শেল। ওকে, আচ্ছা, তো দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন আছে, আর কোনো ইলেকট্রন এখানে নেই। তাহলে এখানে শুধু নিউক্লিয়াস আছে আর দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন আছে, আর কেউ নেই এখানে। তাহলে কি কি আছে আবার বলো তো? নিউক্লিয়াস আছে আর দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন আছে, মাঝখানে আর কেউ নেই এখানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই নিউক্লিয়াস ইলেকট্রনকে একটা কি করবে? আকর্ষণ করবে, আবার ইলেকট্রন নিউক্লিয়াসকে একটা আকর্ষণ করবে। তাহলে আমি বললাম যে শুধুমাত্র নিউক্লিয়াস আছে আর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনটা আছে, মাঝখানে কেউ নেই। তাহলে ওই ইলেকট্রন এবং নিউক্লিয়াস ছাড়া অন্য কেউ না থাকলে তাদের মধ্যে যে একটা আকর্ষণ প্রভাব, তাদের মধ্যে একটা চার্জের প্রভাব, এই যে ইলেকট্রন নেগেটিভ চার্জ ও পজিটিভ চার্জ, ফলে চার্জের মধ্যে একটা প্রভাব থাকে। এই চার্জের প্রভাবের কারণে তারা একজন আরেকজনকে আকর্ষণ বিকর্ষণ করে। যেমন আমরা কুলম্ব সূত্র পড়েছি, F=K Q1Q2/d²। তো Q1 যত বেশি হবে, Q2 যত বেশি হবে, F তত বেশি হবে, আকর্ষণ বিকর্ষণ তত বেশি হবে। তো আকর্ষণ বিকর্ষণ কার উপর ডিপেন্ড করছে? চার্জের উপরে ডিপেন্ড করছে, চার্জের প্রভাবের উপর ডিপেন্ড করছে। তার মানে চার্জের প্রভাবের উপর আকর্ষণ বিকর্ষণ করে থাকে। তো যদি এখানে শুধু নিউক্লিয়াস এবং দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন ছাড়া অন্য কেউ না থাকে, তাহলে তাদের মধ্যে একটা কি হবে? আকর্ষণ বিকর্ষণ হবে। তাদের মধ্যে একটা চার্জের প্রভাব থাকবে। কিসের প্রভাব থাকবে? চার্জের প্রভাব থাকবে। চার্জের প্রভাবের কারণে তারা আকর্ষণ বিকর্ষণ করবে। তার মানে আমি লিখছি, দেখো, তাহলে নিউক্লিয়াস ও দ্বিতীয় কক্ষের ইলেকট্রন থাকলে, মনে করো, ধরো ফোর্স হচ্ছে 120 নিউটন এবং চার্জের প্রভাব হচ্ছে, মনে করো চার্জের প্রভাব হচ্ছে, মনে করো, আমি এমনি জাস্ট ধরলাম আর কি, চার্জের প্রভাব মনে করো 70% প্রভাব বিস্তার করে চার্জ। ঠিক আছে, তাহলে কখন? শুধুমাত্র নিউক্লিয়াস এবং দ্বিতীয় কক্ষের ইলেকট্রন থাকলে তখন তাদের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বল সেটার মান হচ্ছে 120 নিউটন, ধরে নিলাম বোঝানোর জন্য, এবং চার্জের প্রভাব হচ্ছে 70%। এরপর সেকেন্ড পার্টে আসো। সেকেন্ড পার্টে কি বলছি দেখো। সেকেন্ড পার্ট হচ্ছে, মনে করো আমরা নর্মালি জানি পরমাণুর মধ্যে শুধু একটা ইলেকট্রন থাকে না, তার আগে আরও অনেক ইলেকট্রন থাকে। এখানে একটা ইলেকট্রন থাকতে পারে, এখানে আরও ইলেকট্রন থাকতে পারে। ওকে, এখানে আরও ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে। তো যখন
মাঝখানে আরেকটি ইলেকট্রন থাকবে, মাঝখানে একটা বা আরও একাধিক ইলেকট্রন থাকবে, তখন এই নিউক্লিয়াস ওই দ্বিতীয় কক্ষের ইলেকট্রনকে আগের মতো আকর্ষণ বিকর্ষণ করতে পারবে না। কেন পারবে না? মাঝখানের প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে। তাহলে প্রথম কক্ষপথের ইলেকট্রনটা ওর এবং ওর মধ্যে একটা কি প্রতিবন্ধকতা, ও এবং ওর মধ্যে ঢেকে রেখেছে, আচ্ছাদন করে রেখেছে, রাইট? দেখো এই ইলেকট্রনগুলো কি করেছে, এই প্রথম কক্ষপথের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে ঢেকে রেখেছে, আচ্ছাদন করে রেখেছে। ফলে প্রথম কক্ষপথের ইলেকট্রনের জন্য দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনকে নিউক্লিয়াস আকর্ষণ করতে পারছে না খুব বেশি, তাই না? তাহলে প্রথম কক্ষপথ আচ্ছাদন করে রাখায় দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনকে নিউক্লিয়াস আগের মতো আকর্ষণ করতে পারছে না। তাহলে কি বললাম বলো তো, কি বললাম একটু বলো না? বললাম আমি প্রথম কক্ষপথের ইলেকট্রন আচ্ছাদন করে রাখায়, এখান থেকেই শিল্ডিং ওয়ার্ডটা আসছে। আচ্ছাদন মানে শিল্ড করে রাখা। আমরা যে পুলিশ, তাদের পুলিশ কি করে, পুলিশ তারপরে হচ্ছে এই যে আমাদের আর্মিরা কি করে, তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য, ডিফেন্স করার জন্য মাথার সামনে একটা শিল্ড ব্যবহার করে, শিল্ড, এটাকে আমরা শিল্ড বলে থাকি। শিল্ড, শিল্ড মানে হচ্ছে কি, শিল্ড মানে হচ্ছে নিজেকে রক্ষা করবে, রক্ষা কবচ, যেটা তোমাকে রক্ষা করবে, প্রোটেক্ট করবে, শিল্ড। ওকে, তেমনিভাবে এই নিউক্লিয়াসকে প্রোটেক্ট করে প্রথম স্তরের ইলেকট্রনরা, সো এদেরকে আমরা বলি শিল্ড। আবার মনে করো এখানে যদি তৃতীয় স্তর থাকতো, তাহলে প্রথম এবং দ্বিতীয় স্তর শিল্ড করবে লাস্টের স্তর থেকে, এভাবে করে আসলে আচ্ছাদন করে রাখে। তাহলে প্রথম কক্ষপথের ইলেকট্রন আচ্ছাদন করে রাখে। আবার বলছি, প্রথম কক্ষপথের ইলেকট্রন আচ্ছাদন করে রাখে, ফলে নিউক্লিয়াসকে দ্বিতীয় কক্ষের ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন আগের মতো কি করতে পারে না, আকর্ষণ করতে পারে না, আকর্ষণ করতে পারে না। তাহলে মনে করো এই ক্ষেত্রে আকর্ষণ বলটা কমে, আকর্ষণ বলটা হয়ে যায় 100 নিউটন, এবং চার্জের যে প্রভাবটা, চার্জের প্রভাবটা হয়ে যায় মনে করো 50%। তাহলে এই যে দেখো চার্জের প্রভাবটা কমে গিয়েছে, রাইট? চার্জের প্রভাবটা আগের মতো নেই, কিসের জন্য? আচ্ছাদনের জন্য। খুবই সিম্পল ব্যাপার। তো এই যে দেখো খুবই সিম্পল ব্যাপার, এখানে যদি শুধু নিউক্লিয়াস এবং দ্বিতীয় কক্ষের ইলেকট্রন থাকতো, তাহলে বেশি আকর্ষণ করতে পারতো। কিন্তু মাঝখানে ইলেকট্রন থাকার কারণে কি হলো, ওই দ্বিতীয় কক্ষের ইলেকট্রনকে নিউক্লিয়াস সরাসরি আকর্ষণ করতে পারছে না। মাঝখানে একজন আছে, মাঝখানে একজন থাকার কারণে ও শিল্ড হিসেবে ব্যবহার হচ্ছে, আচ্ছাদন করে রেখেছে, প্রতিবন্ধক হিসেবে ব্যবহার হচ্ছে, ফলে আগের মতো আকর্ষণ করতে পারছে না, আগের মতো আকর্ষণ করতে পারছে না, ফলে কিছুটা কমে যায়। তো এই যে এই ইলেকট্রনগুলো যে নিউক্লিয়াসকে ঘিরে রেখেছে, এটাকে আমরা বলি আচ্ছাদন করে রাখা, এবং এই প্রভাবটাকে বলা হচ্ছে আচ্ছাদন প্রভাব। এই প্রভাবের কারণে এই চার্জের প্রভাবটা কমে যায়, 70 থেকে 50% চলে আসছে, 70 থেকে 50% চলে আসছে। তো এই যে আচ্ছাদনের পরে যে চার্জের প্রভাব, সেটাকে আমরা বলি কার্যকর চার্জ, ইফেক্টিভ চার্জ, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তোমাদের বইয়ে আছে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কি? ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হচ্ছে আচ্ছাদন প্রভাবের ফলে চার্জের মানটা যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে যেটা হয়, আচ্ছাদন প্রভাবের কারণে চার্জের মানটা যেটা হয় ওইটাকে আমরা বলি আসলে কার্যকর নিউক্লিয়ার চার্জ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ব্যাপারটাকে আমরা একটু লিখে দিচ্ছি। তো এই ব্যাপারগুলো একটু ভালো করে বুঝতে হবে, আমাদের বইয়ে আছে, এখান থেকে যে কোনো সময় পরীক্ষায় প্রশ্ন করবে তোমাকে। তো তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, সারাদিন রাত বই পড়ে কোনো লাভ নাই, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট কী জিনিস? গরুর রচনা পড়লে কিন্তু তোমার মাথায় গরুর ফিগার আসে নাই, গরুর ফিগার না আসা মানে তুমি আসলে গরু বুঝো নাই। গরু কেমন না বুঝলে গরুর রচনা পড়ে কোনো লাভ আছে? লাভ নাই। গরু চিনতে পারো নাই, গরুর রচনা পড়ছো, লাভ নাই। এই যে গরুর রচনা পড়ে গরু কেমন সেটা মাথায় নিয়ে আসতে পারার নাম হচ্ছে কনসেপ্ট। তেমনি আমার পড়াটা পড়ার পর মাথায় নিয়ে আসতে হবে শিল্ডিং ইফেক্ট কি। যখন আমি তোমাকে বলবো শিল্ডিং ইফেক্ট, তোমার মাথায় চলে আসতে হবে নিউক্লিয়াস আছে এখানে, ওইখানে একটা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে, মাঝখানে ইলেকট্রনরা ডিস্টার্ব করছে, দিস ইজ কল শিল্ডিং ইফেক্ট। মাথার মধ্যে যখন এটা চলে আসবে, দিস ইজ কল কনসেপ্ট। এই কনসেপ্ট ওয়াইজ পড়াশোনাটা করতে হবে তোমাদেরকে। বই থেকে কনসেপ্টগুলোকে বের করে নিয়ে আসতে হবে। বইয়ের মধ্যে সবই আছে, বই ইজ এ সাগর, ওই সাগর থেকে তোমাকে কনসেপ্টগুলো বের করে নিয়ে আসতে হবে, তাহলে অ্যাকচুয়ালি তোমার পড়াটা হবে। অন্যথায় তুমি পড়বে ঠিকই, কিন্তু কোনো আউটপুট পাবে না। আচ্ছা, তাহলে কি বললাম? শিল্ডিং ইফেক্ট। তো আমরা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের ডেফিনেশনটা লিখব। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এগুলো তোমাদের বইয়ে আছে। আমি বইয়ের বাইরে একটা পড়াও পড়াইনি, একটা পড়াও পড়াচ্ছি না, এক্সট্রা কোনো পড়া পড়ানো হচ্ছে না, সবই তোমাদের বইয়ে আছে। কিন্তু তোমরা হয়তো এতদিন পড়ো নাই, কেন পড়ো নাই আই ডোন্ট নো। তোমরা বই খুলে দেখবে, বই খুলে দেখলেই পাবে এই কথাগুলো। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ।
ওকে, তো এটাকে আমরা জেড ইফেক্টিভ বলি। জেড দিয়ে নর্মালি আমরা পারমাণবিক সংখ্যাকে বুঝাই। তো পারমাণবিক সংখ্যার সমান চার্জ থাকে, জেড ইফেক্টিভ বলা হচ্ছে এটাকে। জেড ইফেক্টিভ, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তো ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কাকে বলে? শিল্ডিং ইফেক্টের পরে আসলে কোনো একটা ইলেকট্রন যেই নিউক্লিয়াস দ্বারা যেই প্রকৃত বলটা অনুভব করে সেটাকে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বলা হচ্ছে। তাহলে আমরা লিখব শিল্ডিং ইফেক্টের কারণে, হ্যাঁ, কিসের কারণে? শিল্ডিং ইফেক্টের কারণে একটি ইলেকট্রন নিউক্লিয়াস কর্তৃক কার্যকর বা লব্ধি বা প্রকৃতপক্ষে যেই চার্জ অনুভব করে তাকে কার্যকর নিউক্লিয়ার চার্জ বলে। ইংলিশে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, বাংলায় কার্যকর নিউক্লিয়ার চার্জ বলে। ওকে, তাহলে এটা কিসের জন্য? শিল্ডিং ইফেক্টের জন্য। যে পরিমাণ চার্জ অনুভব করার কথা ছিল সেটা হয় না, কমে যায়। তো একটা ইলেকট্রন শিল্ডিং ইফেক্টের পরে গিয়ে নিউক্লিয়াস দ্বারা প্রকৃতপক্ষে যে চার্জটা বা লব্ধি, অনেকগুলো চার্জ তো লব্ধি নিতে হবে আমাদের। লব্ধি বা কার্যকর বা প্রকৃতপক্ষে যে চার্জ অনুভব করে সেটাকে আমরা বলি কার্যকর নিউক্লিয়ার চার্জ। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের কনসেপ্টটা ক্লিয়ার হলো আশা করি। তো মোটামুটি আমরা বললাম তোমাদেরকে সাইজ অফ অ্যাটম বা পরমাণুর আকার, এটা 3টা ফ্যাক্টর উপর ডিপেন্ড করতো। সমযোজী ব্যাসার্ধ, এরপর ধাতব ব্যাসার্ধ, এরপর হচ্ছে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ও শিল্ডিং ইফেক্ট। তো এই 3টা আমাদের টপিক শেষ। এখন আমরা দেখব পরমাণুর আকারের উপর মৌলের পর্যাবৃত্ত ধর্মটা। ওকে, তাহলে চলে আসো এই ব্যাপারটা দেখি আমরা। তো যাই হোক, তোমরা কেমন আছো? অনেকদিন পরে তোমাদের সাথে দেখা। দেখি বলো তো, কমেন্টে জানাও তোমরা কেমন আছো, ঈদ কেমন কাটলো, সালামি কে কত পাইছো। অনেকদিন পরে দেখা হয়েছে, তাই না? ঈদের পরে প্রথম ক্লাস। দেখি কমেন্টে জানাও তো কে কেমন সালামি পেয়েছো, কেমন আছো, তারপর কোথায় ঘোরাঘুরি করছো, কেমন কাটলো ঈদ। ওকে, আচ্ছা, দেখি তোমরা একটু জানাও আমাকে কমেন্টে কেমন কাটলো তোমাদের ঈদ। আজকে তো অনেক কম ক্লাস করতেছে, কেন এত কম ক্লাস করো তোমরা আমি জানি না। যাই হোক, তো একটু জানাও তাহলে তোমাদের ঈদ কেমন কাটলো, তারপর হচ্ছে কে কেমন সালামি পেয়েছো, কে কোথায় গিয়েছো, কি কি খেয়েছো, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এদিকে পড়াশোনায় যাই, তোমরা জানাতে থাকো। সাইজ অফ অ্যাটম 3টা ফ্যাক্টর উপর ডিপেন্ড করে বললাম। সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ, শিল্ডিং ইফেক্ট, 3টা ফ্যাক্টরে আমাদের শেষ। এখন আমরা চলে যাব সরাসরি কোথায় যাব? পর্যাবৃত্ত ধর্মের ব্যাপারে যাব। ওকে, আসো তাহলে দেখো, একই পর্যায়ে আমরা জানি দুটো ধর্ম আছে, পর্যায়ভিত্তিক, গ্রুপ ভিত্তিক। একই পর্যায়ে আমরা যখন বাম থেকে ডানে যাব, তার মানে বাম থেকে কোথায় যাব? আমরা ডানে যাব। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয় বলতো? শক্তি স্তর বাড়ে না, কিন্তু ইলেকট্রন বাড়ে। একটি একটি করে ইলেকট্রন বাড়ে। এভাবে করে লিখো, একটি একটি করে ইলেকট্রন বৃদ্ধি পায়। তাহলে শক্তি স্তর বৃদ্ধি পায় না, কিন্তু একটি একটি করে ইলেকট্রন বৃদ্ধি পায়। ফলে ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি পায়। তো ইলেকট্রন মেঘের ঘনত্ব যদি বৃদ্ধি পায়, তাহলে সে ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে ইলেকট্রনরা নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। তাহলে ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। ফলে পরমাণুর আকার হ্রাস পেতে থাকে, হ্রাস পায়। আচ্ছা, তাহলে বলো যে একই পর্যায়ে বাম থেকে যদি আমরা ডানে যাই, অর্থাৎ আমাদের নেভিগেশনটা হবে বাম থেকে ডানে। সোডিয়ামের পরে ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়ামের পরে সিলিকন, এভাবে বাম থেকে যদি আমরা ডানে যেতে থাকি, তাহলে একটি একটি করে ইলেকট্রন বাড়বে, কিন্তু শক্তি স্তর বাড়বে না। তো ইলেকট্রন বাড়ার কারণে ইলেকট্রন মেঘের ঘনত্বটা বৃদ্ধি পায়। ফলে ইলেকট্রন নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে, ফলে পরমাণুর আকার হ্রাস পায়, পরমাণুর আকারটা হ্রাস পেতে থাকে। তাহলে আমরা যতই বাম থেকে ডানে যাব, ততই আমরা ছোট হয়ে যাব। ঠিক আছে? আমি বাম থেকে ডানে যাচ্ছি, আমি ততই ছোট হয়ে যাচ্ছি। দেখো, আমি
ততই ছোট হয়ে যাচ্ছি, তাহলে বাম থেকে ডানে গেলে তুমি ছোট হয়ে যাবে। ঠিক আছে, পরমাণু আকারটা হ্রাস পাবে। আচ্ছা, এবার চলে আসো গ্রুপের ক্ষেত্রে কি হয়, একই গ্রুপের উপর থেকে নিচে নামলে কি হয় সে ব্যাপারটাও দেখব। একই গ্রুপের উপর থেকে নিচে নামলে কি হয় তার আগে তোমরা একটু লিখে নাও খুব দ্রুত। বোঝানোর কিছু নাই, খুবই সিম্পল ব্যাপার। বাম থেকে ডানে গেলে একটা একটা করে ইলেকট্রন বৃদ্ধি পাবে, ইলেকট্রন বেগের ঘনত্ব বৃদ্ধি পাবে, ফলে ইলেকট্রন নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করবে, পরমাণু আকারটা হ্রাস পাবে। তোমরা এখনও যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করো নাই ফেসবুক গ্রুপগুলোতে, তোমরা এখনই লাইভ ক্লাসটা ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করে দাও, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও, যাতে করে সবাই ক্লাসটা করে নিতে পারে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এবার চলে আসো, এরপরে যাব আমরা গ্রুপের ক্ষেত্রে কী হয় সেটা একটু দেখব। চলে আসো গ্রুপের ক্ষেত্রে। আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকে দেখো তুমি অনেকগুলো টপিক শিখেছো যেটা আগে হয়তো পড়ো নাই। সমযোজী ব্যাসার্ধ শিখেছো, কীভাবে বন্ধন দূরত্ব বের করতে হয়, বন্ধন দৈর্ঘ্য বের করতে হয় সেটা তোমরা শিখেছো। ধাতব ব্যাসার্ধ শিখেছো, শিল্ডিং ইফেক্ট ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করেছো, যেটা হয়তো আগে কনসেপ্টটা ক্লিয়ার হয়নি। সো এই যে অনেক মজার মজার টপিকগুলো দেখলে, এর পরবর্তীতে আমরা এখন চলে যাব নেক্সট আরও টপিক বাকি আছে। সো খুবই ইম্পর্টেন্ট ক্লাস, তাই আমি বলবো তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো বিভিন্ন ফেসবুক গ্রুপে বা ফ্রেন্ডদেরকে ফেসবুকে আজকে লাইভ ক্লাস লিঙ্কটা দিবে, এবং বলবে যে আমাদের ফিল্ড সায়েন্সে কেমিস্ট্রি ক্লাস হচ্ছে, কেমিস্ট্রি ক্লাসগুলো করে দেখো, তোমরা যে পেড কোর্স করো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে তার চেয়ে অনেক বেশি ভালো, 1000 গুণে ভালো, তাই না? সো ক্লাসগুলো করে দেখো, তোমাদের টাকা দিয়ে কষ্ট করে তো করার দরকার নাই, 1000 গুণে ভালো ক্লাস আমরা নেওয়ার ট্রাই করি, চেষ্টা করি সব সময়। ওকে, সো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বেশি করে বলা যে আমাদের এখানে ক্লাস হচ্ছে, ক্লাসগুলো করে দেখো, শুরু থেকে ক্লাসগুলো করে দেখো, প্রত্যেকটা ক্লাস আছে আমাদের, কোনো ক্লাস ডিলিট করা হয়নি, সব ক্লাস আছে শুরু থেকে, ক্লাসগুলো করে দেখো। ওকে, এবার আসো একই গ্রুপের উপর থেকে নিচে নামলে কি হবে। তাহলে উপর থেকে নিচে নামলে কি হবে দেখো, একই গ্রুপে উপর থেকে নিচে, একই গ্রুপে উপর থেকে নিচে একটি একটি করে শক্তি স্তর বৃদ্ধি পায়, রাইট? একটি একটি করে শক্তি স্তর বৃদ্ধি পায়। তো একটি একটি করে শক্তি স্তর বৃদ্ধি পেলে তো সাইজ বেড়ে যাবে, আকার বৃদ্ধি পাবে, ফলে ক্রমশ অর্থাৎ ধীরে ধীরে আকার বৃদ্ধি পায়, আকার বৃদ্ধি পায়। তাহলে একই গ্রুপে উপর থেকে নিচে যখন যাব তত বড় হতে থাকবে, উপর থেকে যত নিচে যাব তত বড় হতে থাকবে, আর একই গ্রুপে যত বাম থেকে ডানে যাব, একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাব তত ছোট হতে থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ব্যাপারটা কীভাবে দেখানো যায় কিনা দেখো তো। অর্থাৎ আমরা উপর থেকে নিচে যাচ্ছি, বাম থেকে ডানে যাচ্ছি, ছোট হতে থাকছে, তাই না? আবার এই যে দেখো ব্যাপারটা এখান থেকে খুব সুন্দরভাবে চমৎকারভাবে দেখানো যায় এটা। এই যে এটা দিয়ে দাও গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা দ্বারা বোঝাচ্ছে বড় থেকে সে আসলে ছোট হচ্ছে, তাই না? বড় থেকে সে আসলে ছোট হচ্ছে বাম থেকে ডানে যাওয়ার সময়, আর উপর থেকে নিচে যাওয়ার সময় সে ছোট থেকে বড় হচ্ছে, তাই না? চমৎকার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে রাখতে পারো। তাহলে বড় থেকে ছোট হচ্ছে আর ছোট থেকে বড় হচ্ছে, তাহলে গ্রুপে উপর থেকে নিচে নামলে বড় হবে, আর পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে ছোট হবে। ঠিক আছে, গেল। তো আমাদের পরমাণুর আকার এই পর্যাবৃত্ত ধর্মটা আমরা শেষ করলাম। এরপর আমরা চলে যাব গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্টে। তো তোমরা জানিয়েছো কি তোমাদের ঈদ কেমন কাটলো? আমি তো দেখলাম না, দেখি তোমরা নিশ্চয়ই জানিয়েছো। তোমাদের কমেন্টগুলো অবশ্যই লাইভ ক্লাসে পরে দেখবো, যাই হোক সমস্যা নাই, তোমরা কমেন্টে জানাবে তোমাদের ঈদ কেমন কেটেছে, মজার ঘটনা। আর ফিল্ড সায়েন্সের সাথে থাকবে, ফিল্ড সায়েন্সকে প্রমোট করবে, বেশি বেশি করে ফিল্ড সায়েন্সকে ধারণ করবে, হ্যাঁ ফিল্ড সায়েন্সকে ধারণ করবে, প্রমোট করবে, সবাইকে বলবে আমাদের গ্রুপের কথা, আমাদের গ্রুপের কথা সবাইকে বলতে হবে, ছড়িয়ে দিতে হবে সারা 56,000 বর্গ মাইল। এই ফিলিংসগুলো তোমরা তো বলো না, তোমরা একদমই বলো না, আমি বুঝি না কেন বলো না। আহারে দুঃখ, এইটুকুকে আমরা ডিজার্ভ করি না? তোমরা একটু সবাইকে বলবে ফিল্ড সায়েন্সের কথা, কিন্তু তোমরা একদমই বলো না, খুবই দুঃখ লাগে, প্রমোট করো না, কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে, বলবে সবাই বলবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট আছে সেটা হচ্ছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট। সো চলে আসো মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট, এই পয়েন্ট আমরা একটু দেখব। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এই ব্যাপারটা ডিপেন্ড করে বন্ধনের উপরে। তাহলে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক যেই ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে সেই ফ্যাক্টরের নামটা কি? সেই ফ্যাক্টরের নামটা হচ্ছে বন্ধন কতটা শক্তিশালী সেটার উপরে। একটা বন্ধন কতটা শক্তিশালী ওটার উপর ডিপেন্ড করবে গলনাঙ্ক, স্ফুটনাঙ্কের এই ব্যাপারটা। বন্ধন কতটা শক্তিশালী এটার উপর ডিপেন্ড করবে এই ব্যাপারটা। আচ্ছা, তো একটা ব্যাপার ভালো করে খেয়াল করো যে বন্ধন ব্যাপারটা তোমাকে ভালো করে বুঝতে হবে। আয়নিক বন্ড, সমযোজী বন্ড, ধাতব বন্ড, সন্নিবেশ সমযোজী বন্ধন, এরপর হাইড্রোজেন বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন, এই ব্যাপারগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। তো বন্ধন নিয়ে তো ভাই এখনও পড়াননি, এবং বন্ধন নিয়ে এই চ্যাপ্টারের 4 নাম্বার কনসেপ্টে পড়াবো।
4 নাম্বার টপিকে পড়াবো। তো এখনও বন্ধন যেহেতু পড়ায়নি সেজন্য এই ব্যাপারটা বুঝতে একটু হয়তো সমস্যা হতে পারে। তো বন্ধন পড়ানোর পরে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে। তো আপাতত হালকা করে দেখাচ্ছি, দেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্কের এই ব্যাপারটা একটু করে দেখাচ্ছি, দেখো ভালো করে। প্রথমতই আসো উপর থেকে নিচে নামলে কি হয় সেটা একটু দেখাই। একই গ্রুপ উপর থেকে নিচে নামলে আসলে কি হবে, খুবই সিম্পল, সহজে বুঝতে পারবে। একই গ্রুপে উপর থেকে নিচে নামলে, মুখস্থ না, আমরা একদম মুখস্থ করাই না, জাস্ট তুমি বুঝো ব্যাপারটা। উপর থেকে নিচে গেলে কি হবে, তাহলে একই গ্রুপ উপর থেকে নিচে গেলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনরা দূরে চলে যাচ্ছে। তাহলে উপর থেকে নিচে গেলে নিউক্লিয়াস থেকে কে দূরে চলে যাচ্ছে, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন দূরে চলে যাচ্ছে। যতই উপর থেকে নিচে যাবা ততই শক্তি স্তর বৃদ্ধি পাবে, ততই পরমাণুর আকার বৃদ্ধি পাবে, ততই নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরে যাবে। তো নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরে গেলে তাহলে সহজে ইলেকট্রন চলে যাবে বন্ধন ছিন্ন করে, সহজে সে আয়নিত হয়ে যাবে, গলে যাবে, তাই না? সহজেই সে কী হবে, ফুটে যাবে, গলে যাবে। কারণ কি, ইলেকট্রন দূরে আছে, বন্ধন শক্তিশালী না। তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরে থাকায় বন্ধন দুর্বল। তাহলে বন্ধন দুর্বল হতে থাকে। ফলে উপর থেকে নিচে কি কমতে থাকে বলো তো? তাহলে উপর থেকে নিচে যদি বন্ধন দুর্বল হতে থাকে তাহলে উপর থেকে নিচে এমপি বিপি কমতে থাকে, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কমতে থাকে। মুখস্থ না, জাস্ট বুঝে অ্যান্সার করো। উপর থেকে নিচে নামবো, ফলে আকার বৃদ্ধি পাবে, বন্ধন দুর্বল হবে, তাই মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টটা কমতে থাকবে। ওকে, আচ্ছা, এবার বাম থেকে ডানে গেলে কি হবে সেটা দেখাবো, তোমরা একটু লিখে নাও দ্রুত। আজকের ক্লাসে যা যা পড়াচ্ছি, মুখ দিয়ে যাই বের করছি সব কিছু লিখে রাখো, এবং ক্লাস শেষে সবাই নোট শেয়ার করবে। একদম সবাই যারা ক্লাস করছো প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাস শেষে নোট শেয়ার করে দিবে। এত ঢং করার দরকার নাই, এত সাজানোর দরকার নাই, ছবি তুলে দিয়ে দিবে, ক্লাস শেষ ছবি তুলে দিয়ে দিবে, ক্লাস শেষ ছবি তুলে নোট শেয়ার করে দিবে। নোট শেয়ারটা দরকার আছে, তোমরা বুঝতেছো না, এটা একটা শো অফ, এবং এই শো অফটা দরকার। তুমি যখন নোট শেয়ার করবে তোমাকে তোমার বন্ধুরা বলবে, দোস্ত তুই তো ট্যালেন্ট, তুই তো সেই পড়াশোনা করতেছিস, ফলে তোমার পরের দিন আরও বেশি পড়তে ইচ্ছে করবে। এই বন্ধুরা ট্যালেন্ট বলা, এই পিঞ্চ করা, এই পিঞ্চটা যদিও তোমার কাছে পিঞ্চ মনে হয় কিন্তু এটা আসলেও ভালো। যখন আমাকে কেউ বলতো দোস্ত তুই তো সে ফাটাই দিচ্ছিস, আমি এরপর দিন আরও বেশি ফাটাইতাম। এটা একটা মোটিভেশন, ফ্রেন্ডের মোটিভেশন নিবে, পজিটিভভাবে নিবে। এটা দোস্ত তুই তো ফাটাই দিচ্ছিস, পরের দিন আরও জোরে ফাটাইতাম। তাহলে তোমাদেরকে কী করতে হবে, বন্ধুরা যদি একবার ট্যালেন্ট বলে তুমি এরপরের দিন আরও সুন্দর করে নোট শেয়ার করো, আরও জোরে ফাটাও, ঠিক আছে? তাহলে কেউ যদি আজকে থেকে তোমাকে বলে ফাটাই দিচ্ছিস, তুমি বলবো কালকে আরও জোরে ফাটাবো। ওকে, তাহলে সবাই নোট শেয়ার করবে। এবার আসো, একই গ্রুপ উপর থেকে নিচে গেলে আমরা তো দেখলাম বন্ধন দুর্বল হয়, ফলে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কমে যায়। এবার একই গ্রুপে বাম থেকে ডানে গেলে কি হবে সেটা দেখি, আজকের ক্লাসটা শেষ করে দিব। আমাদের অলরেডি শেষ পর্যায়ে চলে এসেছি ক্লাসের, আর বাকি যে 3টা ধর্ম আছে ওটা আগামী ক্লাসে দেখাবো। তাহলে দেখো, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হবে। তো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, একই পর্যায়ে এখানে একটু কথা আছে, একই পর্যায়ে বাম থেকে ডানে, গ্রাফটা দেখলে বুঝতে পারবে বাম থেকে ডানে। ওকে, বাম থেকে ডানে এমন হবে। প্রথমে কি হবে, বাম থেকে ডানে প্রথমে আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়তে থাকবে, তারপরে আবার কমতে থাকবে। তাহলে প্রথমে বৃদ্ধি, তারপর হ্রাস, প্রথমে বৃদ্ধি তারপর হ্রাস, এই। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে প্রথমে বৃদ্ধি পাবে, তারপর আবার হ্রাস পাবে। তো কেন এই ব্যাপারটা হয়, প্রথমে কেন বৃদ্ধি পায় তারপর কেন হ্রাস পায়, চলো বুঝতে হবে। মুখস্থ করবো না, ব্যাপারটা বুঝবো যে কেন প্রথমে বৃদ্ধি পেয়ে আবার হ্রাস পাচ্ছে। চলো সে ব্যাপারটা সহজে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, যেটার মধ্য দিয়ে আজকের ক্লাসটা শেষ হবে। তাহলে দেখো, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে গলনাঙ্ক প্রথমে বৃদ্ধি পাবে, তারপর আবার হ্রাস পাবে। এই ব্যাপারটা আমাদের কেউ ভালো করে ফিল দেয় না, ফলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে না। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে কেন পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে গলনাঙ্ক প্রথমে বৃদ্ধি পেয়ে তারপর আবার কমে যায়। ওকে, আচ্ছা, তাহলে দেখো ভালো করে। প্রথম হচ্ছে সোডিয়ামের কথা বলবো, তারপর ম্যাগনেসিয়ামের কথা বলবো, তারপর অ্যালুমিনিয়ামের কথা বলবো, তারপর সিলিকনের কথা বলবো, এরপরে ফসফরাস, সালফার, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে আর্গনের কথা বলবো। আচ্ছা, তো এই সোডিয়াম থেকে শুরু করে অ্যালুমিনিয়াম পর্যন্ত এই 3জনের কথা আলাদাভাবে বলবো, সিলিকনের কথা আলাদাভাবে বলবো, ফসফরাস থেকে শুরু করে ক্লোরিনের কথা, আর্গনের কথা আলাদাভাবে বলবো। এদের 3 ভাগে ভাগ করে ফেললাম। আচ্ছা, তো প্রথমেই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এরা হচ্ছে ধাতু হওয়ার কারণে এদের যে বন্ধন, সে বন্ধনটা হচ্ছে ধাতব বন্ধন। আগেই বলেছি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বন্ধনের উপর ডিপেন্ড করে, সো তোমাকে বন্ধনটা ভালো করে বুঝতে হবে। সো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এরা ধাতু হওয়াই ধাতব বন্ধন। এখন দেখো ভালো করে, সোডিয়ামের একটা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের 2টা ইলেকট্রন,
অ্যালুমিনিয়ামের 3টে ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে আছে। তো একটা ইলেকট্রন যাওয়া সহজ না 2টা ইলেকট্রন যাওয়া সহজ না 3টে ইলেকট্রন যাওয়া সহজ? একটা ইলেকট্রন যাওয়া সহজ। তো একটা ইলেকট্রন যদি চলে যায়, বন্ধন ভেঙে গেল, বন্ধন দুর্বল হয়ে গেল, সহজে গলে গেল। 2টা ইলেকট্রন যাওয়া কঠিন, সহজে গলবে না। 3টে ইলেকট্রন যাওয়া আরও কঠিন, সহজে গলবে না। তাহলে আমার সোডিয়ামের ক্ষেত্রে গলনাঙ্ক কম, এরপর একটু বেশি, আর একটু বেশি, আর একটু বেশি। তাহলে আমরা বলতে পারি সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামে গলনাঙ্কটা কি হয়? বৃদ্ধি পায়। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তাহলে গলনাঙ্কটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, রাইট? সোডিয়াম থেকে অ্যালুমিনিয়ামে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। কেন? কারণ হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করা সহজ, ফলে সে সহজেই গলে যাবে, ফুটে যাবে। 2টা ইলেকট্রন ত্যাগ করা একটু কঠিন, 3টা আরও একটু কঠিন, ফলে সে একটু দেরিতে গলবে, তাকে গলাতে ফুটাতে একটু কষ্ট হবে, তাই তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। আচ্ছা, এবার সিলিকনের জন্য আসো। সিলিকনরা চারদিকে 4টা বন্ধন করে নিজেদের সাথে, এটা আমরা জানি, সিলিকনের সাথে কার্বনের সাথে বন্ধন করে। তো এইভাবে করে সিলিকন অনেক বিশাল একটা ত্রিমাত্রিক যৌগ গঠন করে। তাহলে সিলিকনের সাথে কোটি কোটি বন্ধন করে। কিভাবে? কত কোটি বন্ধন করে নিজেদের সাথে, ফলে একটা ত্রিমাত্রিক জাল তৈরি করে তারা। 3D ওয়েব বলা হয় এটাকে, ত্রিমাত্রিক জাল, 3D ওয়েব। তাহলে তোমাদের বই আছে কথাগুলো, সো আমি একটা বইয়ের বাইরে কথা বলছি না, কিন্তু কনসেপ্ট তোমাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, তোমাকে কনসেপ্টটা নিয়ে দিচ্ছি। তাহলে সিলিকনের সাথে কোটি কোটি বন্ধন করে ত্রিমাত্রিক জাল বা 3D ওয়েব। ফলে এই ত্রিমাত্রিক জাল বা 3D ওয়েব, কোটি সিলিকন তুমি ভাঙতে পারবে। অনেক শক্তিশালী না? কোটি সিলিকন একজনের হাত ধরে আছে, শক্তিশালী, মারাত্মক শক্তিশালী। ফলে ওর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। তাহলে সিলিকনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, 1411 ডিগ্রি সেলসিয়াস। যেখানে সোডিয়াম হচ্ছে 100, যেখানে ম্যাগনেসিয়াম হচ্ছে হয়তো 200, যেখানে হয়তো অ্যালুমিনিয়াম 300, সেখানে সিলিকন কত? 1400। বুঝতে পারো কত বেশি? কেন এত বেশি? কারণ হচ্ছে সিলিকনের সাথে নিজেদের সাথে বন্ধন করে, এটাকে ক্যাটেনেশন বলা হয়। তো সিলিকনের সাথে কোটি বন্ধন করে ত্রিমাত্রিক জালের মতো সমযোজী বন্ধন, ডেফিনেটলি। তাহলে এরা কোটি সমযোজী বন্ধন করে এত শক্তিশালী একটা যৌগ গঠন করে, যেটাকে গলানো কঠিন হয়ে যায়, ফুটানো কঠিন হয়ে যায়। তাই সিলিকনকে গলানো ফুটানো কঠিন, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। তাহলে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? গ্রুপ 14-এ যারা আছে, সিলিকন, কার্বন, গ্রুপ 14-এ। কার্বনের যদিও একটু ভিন্ন আছে, কার্বনের মধ্যে হিরক আছে, তারপরে গ্রাফাইট আছে, তারপরে ফুলারিন আছে, কার্বনের বিভিন্ন রূপভেদ আছে। রূপভেদ থাকার কারণে কার্বনের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়, সিলিকনের মতো হয় না। ফলে কার্বনের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা ডিফার করে, কিন্তু সিলিকনের ক্ষেত্রে একদম ত্রিমাত্রিক স্ট্রাকচার হয় সবচেয়ে বেশি। তাহলে সবচেয়ে বেশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার? সিলিকনের। ওকে, তারপরে এবার আসো ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এরা সবাই হচ্ছে অধাতু। অধাতু হওয়ার কারণে এদের মধ্যে কি আছে? এদের মধ্যে সমযোজী বন্ধন আছে। তো এরা যতই এ সাইড থেকে ওই সাইডে যাবে, ততই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমতে থাকবে। তাহলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমতে থাকে, এই যে কমতে থাকে। তাহলে এটা ফসফরাস, তারপর হচ্ছে সিলিকন, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে আর্গন। যদিও আমাদের বইয়ে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ফসফরাসটা সিলিকনের চেয়ে কম। এটা আমাদের বই আছে, যে দেখতে পারো, ফসফরাসের হচ্ছে 44, সিলিকনের 110-এর কাছাকাছি আর কি। তো যদিও ফসফরাসের চেয়ে সিলিকন একটু বেশি হয়ে যায়, সালফার একটু বেশি হয়ে যায়, এরপর আবার কমতে থাকে। তো এটা কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে এখানে সমযোজী বন্ধনটা 2 ধরনের হতে পারে, একটা পোলার সমযোজী বন্ধন, একটা অপোলার সমযোজী বন্ধন। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে অণুর গঠন। ফসফরাস 4টা অণু মিলে একটা অণু গঠন করে, আর সালফার 8টা মিলে একটা গঠন করে। তো সালফার যেহেতু বেশি মিলে গঠন করছে, তাই তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একটু বেশি হয়ে যায়, অর্থাৎ তাকে গলাতে কষ্ট হয়, ফুটাতে কষ্ট হয়। কিসের জন্য হচ্ছে? সালফার 8 জন মিলে একজন, আর ফসফরাস 4 জন মিলে একজন। তো এখানে সালফারটা একটু বেড়ে যায়। নর্মালি সালফারটা কম হওয়ার কথা ছিল, কিন্তু সালফার 8 জন হওয়াই বেড়ে গিয়েছে। এরপর আস্তে আস্তে ক্লোরিন, এরপর আর্গন কমতে থাকে। তো এই হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ব্যাপারটা। তো আমরা কোন পর্যায়ে দেখিয়েছি? 2 নাম্বার পর্যায়টা দেখিয়েছি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তোমাদের বইয়ে 2 নাম্বার পর্যায়টা আছে, আমি তোমাদের বইয়ে যেটা আছে সেটা দেখিয়েছি। পরীক্ষা এখান থেকে সৃজনশীল প্রশ্ন হবে, তাহলে প্রশ্ন হলে তুমি আমার মতো করে ব্যাখ্যা করবে। তাহলে বলো তো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের মধ্যে কীভাবে ব্যাখ্যা করব? একটা ইলেকট্রন যাওয়া, 2টা ইলেকট্রন যাওয়া, 3টে ইলেকট্রন যাওয়া। 3টে ইলেকট্রন যাওয়া কঠিন, তাই এ বন্ধনটা
এই যে আস্তে আস্তে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়তে থাকবে। সিলিকন জালের মতো স্ট্রাকচার সবচেয়ে বেশি হবে, এরপর আস্তে আস্তে এখানে কি হবে, আস্তে আস্তে এখানে কমতে থাকবে। তো এইভাবে করে ব্যাখ্যা করলেই হবে মোটামুটি। তাহলে আমরা পরমাণুর আকার দেখেছি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেখেছি। আগামী ক্লাসে আমরা কি দেখব? আগামী ক্লাসে আমরা ইলেকট্রন আসক্তি দেখব, আণবিক শক্তি দেখব, আর তড়িৎ ঋণাত্মকতা দেখব। এর মধ্য দিয়ে আমাদের মোলের পর্যাবৃত্ত ধর্ম শেষ হবে। এরপরে ক্লাসে আমরা রাসায়নিক বন্ধন আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ।